পাল একাডেমি সেন্টারে তোমরা এখন যারা যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো বা যে অবস্থা থেকে বা যে পরিস্থিতিতে থেকে তোমরা আমার এই টিউটোরিয়ালটি দেখছো তাদের প্রত্যেককে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 10-এর অঙ্ক বইয়ের যদি তোমরা এক্সারসাইজ 3 বার করো তাহলে সেখানে দেখবা তোমাদের ওই অধ্যায়টিতে অ্যাকচুয়ালি লেখা আছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, অর্থাৎ থিওরেমস রিলেটেড টু সার্কেল। এই যে বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্য, এই উপপাদ্যগুলি শেখার আগে তোমাদের এই অধ্যায়ের যে যে বিষয়গুলি বা টপিকসগুলি একটু জানতে হবে, শিখতে হবে। আজকে এই টিউটোরিয়ালে সেই সমস্ত যাবতীয় বিষয় নিয়ে আমি শুরু করতে চলেছি। এই অধ্যায়ের যে যে টপিকস বা বিষয়গুলি আছে সর্বপ্রথম আমরা আগে একটু জেনে নিই। প্রথমে আমাদের জানতে হবে সার্কেল। হোয়াট ইজ সার্কেল? এই যে বৃত্ত, বৃত্ত কি এই বিষয়ে আমরা আগে বুঝবো, তাই না? দেখো, তোমাদের আরেকটু বলে নিই, এই যে উপপাদ্য যারা বই দেখে দেখে করো তাদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি কথাটি বলা। উপপাদ্য করতে গেলে উপপাদ্যর আগে মূল যে বেসিক, সেই বেসিকটি আমাদের আগে জানতে হবে, সেই জ্ঞানটা আগে আমাদের অর্জন করতে হবে। তারপরে কিন্তু আমরা সেই উপপাদ্যটা প্রমাণ করে দেখাতে পারবো। যারা বেসিক না বুঝে অলরেডি বই দেখে করে নাও তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা যে আমি বলবো তারা কখনো সম্পূর্ণভাবে এই উপপাদ্যগুলা সেখানে ব্যাখ্যা করে আসতে পারবে না, কারণ তারা তো শুধু মুখস্থ বিদ্যায় শিখেছে অলরেডি। তারা কিন্তু বেসিক সম্বন্ধে তাদের কারো কোথাও কিন্তু কোনো রকম একটু ধারণা তারা পায়নি বা নেয়নি বা বোঝার ও কখনো চেষ্টা করেনি। তো এই উপপাদ্য করতে গেলে সর্বপ্রথম আমাদের বেসিক জানতে হবে, তারপরে উপপাদ্য। একটা উপপাদ্য করার নিয়ম হচ্ছে, যখন কোশ্চেনটি তোমার সামনে তুলে ধরা হয় সেই কোশ্চেন অনুযায়ী আমরা চিত্র অঙ্কন করে সেই চিত্রটাকে আমরা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে বিশ্লেষণ করব। আর এই ধারণাটা বা এই ক্ষমতাটা তখনই হবে যখন সেই বৃত্ত, অ্যাকচুয়ালি তোমাদের একটা বৃত্তের পাঠ বলেছে, শুধু বৃত্ত কথা না, যে টপিক্সের উপর দিবে সেই টপিক্সের সমস্ত বেসিক তোমাদের আগে জানতে হবে, তারপরেই তোমরা সেই উপপাদ্য প্রমাণ করতে পারবা, নতুবা তোমরা পারবা না। সো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যেটা তোমরা ওই মুখস্থ বিদ্যাটা ছেড়ে আগে বেসিকগুলি বোঝার চেষ্টা করো, তারপরে এই উপপাদ্য নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা উপপাদ্য নয়, আমরা আলোচনা করব উপপাদ্য সম্পর্কিত যে যে টপিকস আছে সেই প্রত্যেকটি টপিকস আমরা আলোচনা করব। তাহলে প্রথমে যেটা আমি বলতেছিলাম, সার্কেল, এই যে বৃত্ত, এই বৃত্ত সম্বন্ধে আমরা একটু বুঝবো। তারপরে বৃত্তের যেটাকে বলা হয় ইংরেজিতে কোড, এই কোড নিয়ে আমরা আজকে আলোচনা করব। তারপরে 3 নম্বরে দেখো বৃত্তের ব্যাস, যেটা হচ্ছে বৃত্তের ডায়ামিটার বলা হয়, ডায়ামিটার নিয়ে আমরা আলোচনা করব। তারপরে ব্যাসার্ধ, যেটাকে বলা হচ্ছে রেডিয়াস, সমস্ত কিছু আমরা জানবো। তোমরা অলরেডি বৃত্তের বৃত্তের ব্যাস এবং রেডিয়াস এই প্রত্যেকটি বিষয় হয়তো তোমরা জানো আজকে। তারপরে আমরা জানবো বৃত্তের চাপ, যেটা বলা হয় আর্চ, ইংরেজিতে বলা হয় আর্চ, এই বৃত্তের চাপ, এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং বৃত্তের চাপ 2 ধরনের হয়, আলোচনা আমি করছি, আগে একটু জেনে নেই। একটা হচ্ছে উপবৃত্তচাপ, যেটা হচ্ছে মাইনর আর্চ, আর একটা হচ্ছে অধিবৃত্তচাপ, যেটা হচ্ছে মেজর আর্চ বলা হয়। আলোচনা করছি, তোমরা একটু ধৈর্য ধরো। তারপরে বৃত্তাংশ, যেটাতে বলা হয়েছে সেগমেন্ট, ইংরেজিতে বলা হয়েছে সেগমেন্ট। এই যে সেগমেন্ট, এই সেগমেন্টের 2টো পার্ট আছে, একটা হচ্ছে অধিবৃত্ত অংশ, যেটাকে বলা হয় মেজর সেগমেন্ট, আর একটা হচ্ছে উপবৃত্ত অংশ, যেটাকে বলা হয় মাইনর সেগমেন্ট।
এখন এই সেগমেন্ট যা বৃত্তাংশ, এই বৃত্তাংশটি বুঝতে গেলে আমাদের আরেকটু গভীরে যেতে হবে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে, এই যে আমি লম্বা দাগ দিয়ে রেখেছি, এর আবার দুটো পার্ট করে রেখেছি, একটা পূর্ণবৃত্ত আর একটা অর্ধবৃত্ত। তার মানে ওদের আমাদের বৃত্তাংশ করতে গেলে অ্যাকচুয়ালি আমাদের পূর্ণবৃত্ত এবং অর্ধবৃত্ত সম্বন্ধে একটু বুঝতে হবে, সম্পূর্ণ আলোচনা করব। তারপরে আসি আমরা বৃত্তকলা, যার ইংরেজি হচ্ছে সেক্টর। এই সেক্টর নিয়ে আলোচনা করব। সেক্টরের আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে বড় বৃত্তকলা মেজর সেক্টর, আর একটা হচ্ছে ছোট বৃত্তকলা বা মাইনর সেক্টর, আলোচনা করব আজকে। তারপরে এক কেন্দ্রীয় বৃত্ত, যার ইংরেজি হচ্ছে কনসেন্ট্রিক সার্কেলস, এগুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তারপর আছে সর্বসমবৃত্ত, যার ইংরেজি নাম ইকুয়াল অথবা কনগ্রুয়েন্ট সার্কেল, এটা নিয়ে আলোচনা করব। এই যে এতগুলো যে টপিকস আমি লিখে রেখেছি, কখনো কি তোমরা একটু চিন্তা করেছ যে উপপাদ্য শিখতে গেলে আমাদের কত গভীরে আমাদের আরো কিছু শিখতে হবে? সেগুলো আমি খাড়া করে রেখেছি। এছাড়াও এই যে 15টা যে টপিকস, 15টা টপিক ছাড়াও আমাদের আরেকটু জানতে হবে, সেটি হচ্ছে পরিবৃত্ত অন্তবৃত্ত সম্বন্ধে। তোমরা ক্লাস 9-এ হয়তো করেছো। একটি ত্রিভুজের দেখা গেল তোমরা সম্পাদ্যের মধ্যে করেছো যে একটা পরিবৃত্ত অঙ্কন কিভাবে করতে হয় আর একটা অন্তবৃত্ত অঙ্কন কিভাবে করতে হয়, তোমরা অলরেডি জানো। যেটা ত্রিভুজ দিয়ে করতে বলেছে। আর আমরা সকলেই জানি যে বাহু ভেদে অথবা কোণ ভেদে ত্রিভুজ 3 ধরনের হয়ে থাকে, তাই না? এটা তোমরা জানো। এখন পরিবৃত্ত অন্তবৃত্ত ছাড়াও আর একটা আছে, যেটা হচ্ছে বহির্বৃত্ত। এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। এখন যে মেন টপিকস, প্রথম যে 1 নাম্বার, আমরা আসি আগে বৃত্ত, হোয়াট ইজ সার্কেল। সার্কেল বিষয়টি কি আগে একটু আমরা বুঝি। একটু খেয়াল করো, একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু অনেকগুলি টপিকস আছে আজকে। তোমাদের প্রত্যেকটি টপিকস তোমাদের অ্যাকুরেটভাবে শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তবেই আমরা উপপাদ্য ধরতে পারবো, তার আগে পারবো না। তাহলে একটু ধৈর্য ধরো। প্রথমে দেখো, যেহেতু আমাদের সার্কেল বলে, মানে সার্কেল অ্যাকচুয়ালি কি সেটা আমাদের জানতে হবে। সাপোজ মনে করো এই একটা বিন্দু, আমরা নিলাম, কোনো সমতলে একটা বিন্দু নিয়েছি। এখন এই বিন্দুটাকে যদি আমরা ফিক্সড রাখি, ফিক্সড একই জায়গাতে রাখবো, তার মানে কোনো একটি বিন্দুকে বা নির্দিষ্ট একটি বিন্দুকে কেন্দ্র করে, তাই না, নির্দিষ্ট একটি বিন্দুকে কেন্দ্র করে অপর একটা বিন্দু নেওয়া হলো। নির্দিষ্ট একটি বিন্দুকে কেন্দ্র করে একই সমতলে অপর একটি বিন্দুর সমান দূরবর্তী, অপর একটি বিন্দুর সমান দূরবর্তী নিব আমরা। এইভাবে অনেক বিন্দু আছে এর মধ্যে, দেখো এইভাবে আমরা অনেক বিন্দু নিতে পারি। একটু দেখো, একটু তোমরা ভাবো, এইভাবে আমরা অনেক বিন্দু নিতে পারি, তাই না? এইভাবে দেখো, এই যে এবার সেন্টারটা আমি একটু এখানে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। দেখো, তাহলে কি এটা হচ্ছে আমাদের একদম ফিক্সড, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই সমতলে অপর একটি বিন্দুর সমদূরবর্তী, সমান সমান দূরবর্তী। তার মানে কি, এই বিন্দু থেকে এই বিন্দুর কেন্দ্রের দূরত্ব আমাদের সেম, আবার এই বিন্দু থেকে এই বিন্দুর কেন্দ্রের দূরত্ব আমাদের সেম। বোঝা গেল কথাটা? একই সমতলে অপর একটি বিন্দুর সমদূরবর্তী। ওকে, এই যে বিন্দু সমূহগুলা, এই বিন্দু সমূহের সমষ্টিকে বলা হবে হচ্ছে আমাদের বৃত্ত, তাই না? এই যে বিন্দু সমূহের সমষ্টিকে বলা হয়েছে আমাদের বৃত্ত। তার মানে এইটা হচ্ছে আমাদের বৃত্ত, এইটা হচ্ছে আমাদের বৃত্ত। এইভাবে আমরা বৃত্ত আঁকি, এইভাবে হচ্ছে আমরা একটা বৃত্ত আঁকি, তাই না? বোঝা গেছে কথাটা? তাহলে বৃত্ত হলো কোন একটি বিন্দুকে কেন্দ্র করে একই সমতলে অবস্থিত অপর একটি বিন্দুর সমান দূরবর্তী, অপর একটি বিন্দুর সমান দূরবর্তী বিন্দু সমূহের সমষ্টিকে বলা হয় বৃত্ত। যেহেতু একটা বৃত্ত যখন আমরা আঁকি, তখন একটি নির্দিষ্ট বিন্দুকে ফিক্সড করে বা কেন্দ্র করে কিন্তু আমরা একটা বৃত্ত আঁকি। যেহেতু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত যেহেতু আমরা অঙ্কন করি, সেহেতু সেই বৃত্তের একটা অবশ্যই সেন্টার আছে, তাই না? তাহলে এই বৃত্তের যে সেন্টার,
বা কেন্দ্র যেটাকে আমরা বলি বাংলাতে কেন্দ্র, তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের এটা, যেটা আমরা একটা নামও দিতে পারি। সাপোজ মনে করো ও, এই ও হচ্ছে এই বৃত্তের একটা কেন্দ্র। আশা করি বৃত্ত কাকে বলে এটা নিয়ে কোনো সমস্যা নেই, তাই না? এখন আমরা আরেকটু জানি, দেখো কি জানবো, সাপোজ মনে করো যে এই যে বৃত্তটা, এই বৃত্তের উপরে বিভিন্ন মানে অসংখ্য আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়ালি বিন্দু আছে। এবার অসংখ্য বিন্দুর মধ্যে আমরা কয়েকটি বিন্দু নিই। সাপোজ মনে করো এখানে আমরা একটা বিন্দু নিলাম, ওকে, এখানে একটা আমরা বিন্দু নিলাম, তারপরে এখানে একটা আমরা বিন্দু নিলাম, এখানে একটা আমরা বিন্দু নিয়েছি, এখানে একটা বিন্দু নিয়েছি, বড় বড় করে যেগুলো আমি দিয়েছি। এখন এগুলোর নাম যদি দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, প্রত্যেকটি বিন্দুর আমি নাম দিয়েছি। এখন এই বিন্দু গুলি যে আমি নিয়েছি, দুটো বিন্দুকে যদি আমরা জোড়া লাগিয়ে দিই, সাপোজ এ থেকে বিতে যদি আমরা জোড়া লাগিয়ে দিই, তাহলে একটা কি পাওয়া যাবে, রেখাংশ পাওয়া যাবে। এই বৃত্তের একটা রেখাংশ পাওয়া গেল, তাই না? সেম ভাবে যদি আবার এ থেকে আমরা এই সি পর্যন্ত যদি একটু জোড়া লাগাই, তাহলে আরেকটি রেখাংশ পাওয়া গেল, যেটা হচ্ছে এসি। সেম ভাবে যদি আমরা ডি পর্যন্ত, দেখো এইভাবে যদি আমরা একটু, এবার আমি এগুলো একটু মুছে দিই, হ্যাঁ, তাহলে তোমাদের এখানে একটু বুঝতে সুবিধা হবে। ওটা আমি একটু মুছে দিই, তোমাদের একটু বোঝাতে সুবিধা হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেন কেন্দ্র, সেন্টার। এখন এই এ থেকে ডি পর্যন্ত যদি আমরা একটু আঁকি, দেখো এ থেকে ডি পর্যন্ত যদি আমরা আঁকলাম, তাহলে এডি একটা আমরা সরলরেখা বা রেখাংশ পেলাম। আবার সেম ভাবে এ থেকে ইতে যদি আমরা একটু যুক্ত করি, দেখো এ থেকে এইভাবে ইতে যদি আমরা যুক্ত করি, তাহলে এই একটি সরল রেখার একটা রেখাংশ পেলাম। এই যে রেখাংশগুলা আমরা অঙ্কন করলাম, এই প্রত্যেকটি রেখাংশ হচ্ছে এই অকেন্দ্রীয় বৃত্তের আমাদের কোড, যেটাকে বলে বৃত্তের জিয়া। বোঝা গেল? অর্থাৎ একটা বৃত্তের উপর যে কোনো দুটো বিন্দুকে যদি আমরা পরস্পর যুক্ত করে একটি রেখাংশ টানি, তখন সেই রেখাংশকে বলা হবে এই বৃত্তের অ্যাকচুয়ালি কোড বা জিয়া। এখন এই এবি যে জিয়া, এবি জায়ের দৈর্ঘ্যের সাথে কিন্তু, এবি জায়ের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের সাথে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই যে এবি যে একটা চাপ এঁকেছি, আসবো আমি এই চাপ নিয়ে বোঝাবো। এই এবি চাপের সাথে কিংবা বিসি চাপের সাথে কিংবা ডিসি কিংবা ডিই, এই যে বৃত্ত চাপ, এই চাপের সাথে কিন্তু সমান নয়, কেউ কিন্তু সমান নয়, তাই না? তাহলে এই দুটো বিন্দু যুক্ত করে যখন আমরা একটা সরলরেখা টেনেছি, তখন তাকে বলা হয়েছে অলরেডি আমাদের সেই বৃত্তের কোড বা সেই বৃত্তের জ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের এসিটা হচ্ছে সেই বৃত্তের জ্যা, এডিটা হচ্ছে সেই বৃত্তের জ্যা, এবং এইটা হচ্ছে সেই বৃত্তের জ্যা। বোঝা গেছে জ্যা নিয়ে? এখন আরেকটা মজার বিষয় যেখানে একটু খেয়াল করো, এই যে মজার বিষয়টা কি, এই যে আমাদের এটা হচ্ছে সেন্টার ছিল, সেন্টার কেন্দ্র যেটা। এখন এই যে এডি যে রেখাংশ বা সরল রেখাটা, সেটা কিন্তু কেন্দ্রের ভিতর দিয়ে গেছে, খেয়াল করো, কেন্দ্রের ভিতর দিয়ে কিন্তু চলে গেছে। সাপোজ আমি আরেকটি তোমাদের আঁকে একটু বুঝিয়ে দিই। এই যে বৃত্তটা মনে করো, এই বৃত্ত, এটা ছিল হচ্ছে আমাদের কেন্দ্র, তাই না? এবার কেন্দ্র দিয়ে কিন্তু অলরেডি সে এইভাবে আসছে, দেখো এইভাবে কিন্তু আসছে, কেন্দ্র দিয়ে গেছে, যেটা ছিল আমাদের এ আর ডি। এই যে কেন্দ্র দিয়ে দুটো বিন্দু যখন সংযুক্ত করে একটা রেখাংশ টানা হয়েছে একটা বৃত্তের, এবং সেই রেখা অংশটি যদি সেই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে সবসময় মনে রাখতে হবে সেই জ্যায়ের দৈর্ঘ্য হলো এই বৃত্তের সব থেকে বড় জ্যা। এই যে জ্যাটা, এই জ্যায়ের দৈর্ঘ্য সব থেকে বড় জ্যা। জ্যা অনেকভাবে অঙ্কন করা যায়, তাহলে কেন্দ্র দিয়ে যেতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি কেন্দ্র দিয়ে যেতে হবে। দেখো এবার যদি আমরা এই দিক থেকে যদি এইভাবে একটা আঁকাই, এইভাবে যদি আমরা আঁকাই, এটা মনে করো এডি আছে, এটা ধরো বিসি একটা ধরলাম, বিসি একটি সরল রেখা কেন্দ্র দিয়ে গেছে, তাহলে এই বৃত্তের এটি কিন্তু সব থেকে বড় জ্যায়ের দৈর্ঘ্য, যেটাই কেন্দ্র দিয়ে যাবে সেটাই হচ্ছে বড় জ্যায়ের দৈর্ঘ্য। এর থেকে বড় জ্যা আর বৃত্তের মধ্যে অঙ্কন করা যায় না, যেটা কেন্দ্র দিয়ে যায়।
এখন আমরা এইভাবে নিতে পারি, আমরা যে দিক থেকেই নিই না কেন আমরা এইভাবেও নিতে পারি। দেখো এইভাবেও আমরা নিতে পারি, এইভাবে নিতেই পারি। তাহলে বি সি ডি, তাহলে এটা ধরো ইএফ যদি একটা নাম দিই, দিতেই পারি। সেমভাবে আমরা এদিক থেকেও একটা নিতে পারি। আমরা বিভিন্ন দিক থেকে কিন্তু অ্যাকচুয়ালি এই বৃত্তের একটা বৃহত্তম যে অঙ্কন করতে পারি। ধরেন ওটা এইচ আই আমরা নাম দিলাম, বিভিন্ন দিক থেকে আমরা নিতে পারি। শুধু আমাদের মনে রাখতে হবে যে একটা বৃত্তের সব থেকে বড় জ্যা হলো সেই বৃত্তের কেন্দ্র দিয়ে যে রেখা অংশটি যাবে সেটা হচ্ছে বড় জ্যা। এখন এই যে বড় জ্যা, এই বড় জ্যায়ের দৈর্ঘ্যকে অ্যাকচুয়ালি কি বলা হয় দেখো, খেয়াল করো। এই যে বড় জ্যায়ের দৈর্ঘ্যকে অ্যাকচুয়ালি বৃত্তের কি বলা হয়? এই যে বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র ছিল আমাদের, তাই না? এইভাবে যে বড় যে জ্যা, এই জ্যায়ের দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে এই বৃত্তের ডায়ামিটার, এই বৃত্তের ডায়ামিটার বলা হবে। তার মানে কোনো বৃত্তের সব থেকে বড় জ্যায়ের দৈর্ঘ্য হলো সেই বৃত্তের ডায়ামিটার বা ওই বৃত্তের ব্যাস। বোঝা গেছে? তাহলে আমরা সার্কেল কি জানলাম, বৃত্তের জ্যা বা কোর্স কি সেটা আমরা জানলাম, এবং জ্যা থেকে আমরা বৃত্তের ব্যাস বা ডায়ামিটার সম্বন্ধে ধারণা নিয়েছি, তাই না? এখন এখান থেকে যদি আমরা আরেকটু ভাষা প্রয়োগ করি, দেখো তো এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, একটু ভাষাটা দেখো। কোনো বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য কি সেই বৃত্তের ব্যাস হতে পারে? কোনো বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য, যে কোনো জ্যায়ের দৈর্ঘ্য কি সেই বৃত্তের ব্যাস হতে পারে? অ্যাকচুয়ালি কথাটা যে কোনো জ্যা আসবে, যে কোনো জ্যায়ের দৈর্ঘ্য কি সেই বৃত্তের ব্যাস হতে পারে? বল, যে কোনো জ্যা যদি আমরা নিই তাহলে কি আমরা সেই বৃত্তের ব্যাস ধরতে পারবো? কখনোই পারবো না। এই জ্যাটাকে যখন আমরা নিব তখন এই বৃত্তের আমরা ব্যাস ধরতে পারবো না। আবার এসিকে যখন নিব জ্যা, তখন কিন্তু এই বৃত্তের ব্যাস হবে না। দেন আমরা তখনই বলতে পারবো যখন এডি বৃহত্তম জ্যাটাকে নিব, যেটা মূল কেন্দ্র দিয়ে যাবে, মেন কেন্দ্র দিয়ে যাবে, সেক্ষেত্রেই আমরা বলতে পারবো সেই বৃত্তটি হচ্ছে, সেই বৃত্তের বড় জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে এই বৃত্তের ব্যাস। তার মানে কোনো বৃত্তের যে কোনো জ্যায়ের দৈর্ঘ্য সেই বৃত্তের ব্যাস হতে পারে না, কিন্তু কোনো বৃত্তের যে ব্যাস, সেই ব্যাসের দৈর্ঘ্য সেই বৃত্তের জ্যা হতে পারে, ঠিক না? কোনো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটাই তো সেই বৃত্তের জ্যা, তাই না? এই কথাটা রাইট। তাহলে আশা করি তোমাদের এখান থেকে বৃত্তের জ্যা, বৃত্তের ব্যাস নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা একটু রেডিয়াস নিয়ে। রেডিয়াস আমি এই চিত্রটা থেকে একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। রেডিয়াস দেখো, এই যে বৃত্তটার যে সেন্টার বা কেন্দ্র, এই কেন্দ্র থেকে যেহেতু বৃত্তটা অসংখ্য বিন্দুর সমষ্টি যেহেতু বৃত্ত, এখন যে কোনো বিন্দু থেকে যদি আমরা কেন্দ্রে এইভাবে একটা রেখা অংশ টানি, বা এই দিক থেকে যদি আমরা যে কোনো একটা রেখা অংশ টানি, যে কোনো একটা বিন্দু থেকে কেন্দ্রে, তারপর এটাও হতে পারে আমাদের, এটাও হতে পারে, এইভাবে যদি আমরা আরেকটা টানি যে কোনো বিন্দু থেকে, তাই না? কেন্দ্রে যখনই টানছি তার মানে কি বোঝা যাচ্ছে, কোনো বৃত্তের যে কোনো বিন্দু থেকে যদি আমরা কেন্দ্রে যেদিকে যেভাবেই হোক না কেন যে রেখাংশটা আমরা টানবো, সেইটাই হচ্ছে ওই বৃত্তের রেডিয়াস, মিন্স ব্যাসার্ধ। দেখো তুমি যেদিক থেকেই টানো না কেন কেন্দ্রে আসতে হবে, এবং প্রত্যেকটি রেখাংশের দৈর্ঘ্য কিন্তু সমান। এই প্রত্যেকটি রেখাংশকে বলা হয় এই বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস। এখন আরেকটা জিনিস এখানে তোমাদের লক্ষ্য করতে হবে, একটু লক্ষ্য করো। দেখো এই যে বৃত্তের অ্যাকচুয়ালি এটা আমরা কি বললাম, এটা প্রত্যেকটা হচ্ছে আমাদের আর, তাই না? এটাও আর রেডিয়াস, প্রত্যেকটা হচ্ছে আমাদের আর, প্রত্যেকটা হচ্ছে আমাদের রেডিয়াস। তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, সেন্টার, যেটা হচ্ছে এখানে মূল বিন্দু কথাটা আসবে না, অ্যাকচুয়ালি হচ্ছে সেন্টার, কেন্দ্র। তাহলে এই কেন্দ্র থেকে এতটুকুর দূরত্ব আর এতটুকুর দূরত্ব আর, তাই না? আবার এতটুকুর দূরত্ব আর এতটুকুর দূরত্ব আর,
এতটুকু দূরত্ব আর এদিকে যদি আমি আর একটা যদি টানতাম রেখা অংশ তাহলে ওটাও আর হতো। তাহলে এইবার কেন্দ্র দিয়ে যে সরলরেখাটি বা রেখা অংশটি গেছে মেন সেন্টার দিয়ে, তাহলে একটু ভাবো তো, এটা যদি আমরা একটু নাম দিই, এটা এ, এটা হচ্ছে ও, আর এটা যদি আমরা বি দিই, ও হচ্ছে কেন্দ্র। তাহলে এখন বলো তো, এই যে এ ও বি, এই যে এ ও বি, এই যে রেখা অংশটা, হ্যাঁ রেখা অংশ, এই এ ও বি রেখা অংশকে আমরা লিখতে পারি না এ ও প্লাস ও বি রেখা অংশ হিসাবে আমরা লিখতে পারি না? পারি তো, অবশ্যই পারি, তাই না? তাহলে এখন এ ও বি রেখা অংশের মোট যে দৈর্ঘ্যটা দেখো তো কত দাঁড়াচ্ছে। ধরে নাও এটা আর, তো আমরা ধরেছি আর প্লাস আর, যোগ করলে হবে দুটো আর। তার মানে কি, কোন বৃত্তের যে ব্যাস, এটা তো ব্যাস অলরেডি কেন্দ্র দিয়ে গেছে, টোটাল এ ও বি, এটা হচ্ছে ব্যাস। তাহলে কোন বৃত্তের ব্যাস হলো সেই বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, তাই না? কোন বৃত্তের ব্যাস সেই বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, অথবা কোন বৃত্তের ব্যাসার্ধ সেই বৃত্তের ব্যাসের অর্ধেক, সেই বৃত্তের ব্যাসের অর্ধেক অথবা হাফ। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমাদের ব্যাস দ্বিগুণ হবে 2r। এবার ব্যাস যদি 2r হয় তাহলে তার হাফ কত? আর, তার হাফ হচ্ছে আর, বোঝা গেছে? তাহলে এখান থেকে তোমাদের কিন্তু এই যে 1 2 3 4 চারটি টপিকস, আশা করি কারো সমস্যা নেই, তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এইবার আসবো আমরা একটু বৃত্তচাপ বা আর্চ নিয়ে একটু আলোচনা করি। এই কটা আমি একটু মুছি। এবার দেখো, আমরা বুঝবো, খুবই ইম্পর্টেন্স একটা রুলস কিন্তু এগুলা তোমাদের জানতে হবে। অনেকে এই ক্লাসগুলি করায় না, জানে না, হ্যাঁ, শুধু বইয়ের ভাষাতে কি আছে সেই ব্যাখ্যাগুলো তোমাদের একটু বই দেখে দেখে পড়তে বলে। সো ওগুলা করে কোনো লাভ নেই। বেসিক নলেজ যার মধ্যে নেই তার অঙ্কের কোনো ভান্ডারের জ্ঞান নেই, পরিষ্কার কথা। এবার আসি আমরা বৃত্তচাপ। বৃত্তচাপটা দেখো, মনে করো এই যে একটা বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা এখান থেকে, এই বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা এখান থেকে একটা চাপ আঁকি, চাপ দেখো, এই বিন্দুকে কেন্দ্র করে আমরা এইভাবে যদি একটা চাপ আঁকি, এই যে এইভাবে একটা চাপ আঁকলাম, আঁকতেই পারি। এই যে চাপ, এই চাপটাকে অ্যাকচুয়ালি বলা হয় তোমাদের আর্চ বা বৃত্তের চাপ। তাহলে একটি কোনো বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা এইভাবে একটা চাপ আঁকি তাহলে সেই চাপটা হচ্ছে আমাদের বৃত্তচাপ, বোঝা গেছে? এখন এই বৃত্তচাপ হচ্ছে এবার দু ধরনের কি কি? একটা হচ্ছে উপবৃত্তচাপ, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে মাইনর আর্টস, আর একটা হচ্ছে অধিবৃত্তচাপ, যেটা হচ্ছে মেজর আর্টস, মানে হচ্ছে বড়। এখন এই এই যে বিন্দু, এই বিন্দুটাকে কেন্দ্র করে আমরা প্রথমে একটু চাপ এঁকেছি, সেটা হচ্ছে বৃত্তচাপ। কিন্তু এই চাপের থেকে যদি আমরা আরেকটু বেশি যদি আঁকি, এইভাবে আরেকটু যদি বেশি আঁকি চাপের থেকে, তার মানে এই চাপটা আমাদের এখান থেকে এত বড়, ধরে নাও সাপোজ এত বড় যদি একটা চাপ হয়, একটা নাম দাও, এ বি ধরলাম, এটা বি সি ধরলাম, আর এটা হচ্ছে ও। ও হচ্ছে বিন্দুটাকে কেন্দ্র করে এই যে বিসি যে একটা চাপ আঁকলাম, যে ছোট চাপ, এই ছোট চাপের দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি উপচাপ। তার মানে এই চাপটাকে আমরা বলবো অলরেডি উপচাপ, এটা হচ্ছে উপচাপ। দেখো বোঝো কিন্তু বিষয়টি, একটা বিন্দুকে কেন্দ্র করে আমরা অল্প পরিমাণ যে চাপটা এঁকেছি সেটা হচ্ছে কোনো বৃত্তের বৃত্তচাপ। এখন এই বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা চাপের থেকে একটু বেশি নিই তাহলে সেটাকে বলা হচ্ছে উপবৃত্তচাপ, যেটাকে বললাম আমরা কি মাইনর আর্টস। ওকে, এখন অধিবৃত্তচাপের ক্ষেত্রে কি হবে? অধিবৃত্তচাপ এই বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা বড় ধরনের একটা চাপ আঁকি, সাপোজ এদিক থেকে এই বিন্দু কেন্দ্র করে আমরা এদিক থেকে একটা আঁকি, এইভাবে যদি একটা বড় ধরনের যদি একটা চাপ আঁকি, বৃত্তচাপ যদি আঁকি, তাহলে সেক্ষেত্রে বলা হবে এই বৃত্তের এটা অধিবৃত্তচাপ, এটা হচ্ছে উপবৃত্তচাপ, কিন্তু অ্যাকচুয়ালি বৃত্ত হবে, হ্যাঁ বৃত্তচাপ। আর এটা হচ্ছে অধিবৃত্তচাপ, অধিবৃত্তচাপ।
বোঝা গেছে তাহলে অধিবৃত্ত এবং উপবৃত্তের মধ্যে অ্যাকচুয়ালি কি ডিফারেন্স, কি পার্থক্যটা এসে দাঁড়ায়। এটাই হচ্ছে মেন বেসিক। তাহলে আমরা বৃত্তচাপ জানলাম, উপবৃত্ত জানলাম, অধিবৃত্ত চাপ জানলাম। এইবার আসবে আমরা বৃত্তাংশ। দেখো বৃত্ত অংশটি বোঝার আগে আমরা আরেকটু জেনে নিই, সেটা হচ্ছে পূর্ণবৃত্ত এবং অর্ধবৃত্ত সম্বন্ধে আমরা একটু ধারণা নেই। দেখো পূর্ণবৃত্ত তোমরা সকলেই জানো। পূর্ণবৃত্ত কথার অর্থ হলো একটা সম্পূর্ণ বৃত্ত, তার মানে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন আমরা এইভাবে একটা বৃত্ত অঙ্কন করি, তাই না, এইভাবে একটা যখন বৃত্ত অঙ্কন করি তখন এটাকে বলা হচ্ছে পূর্ণবৃত্ত, তাই না। এখন এই পূর্ণবৃত্তের হাফ যদি আমরা করি এইভাবে যদি একটা করি, আমার অ্যাকচুয়ালি ফিগারগুলো ঠিক হচ্ছে না, এইভাবে যদি আমরা করতাম তাহলে সেটা হলো কি আমাদের অর্ধবৃত্ত, তাই না। এখানে হচ্ছে আমাদের কেন্দ্র। বোঝা গেছে। তাহলে পূর্ণবৃত্ত মানে সম্পূর্ণ একটা বৃত্তকে বোঝানো হয়, আর অর্ধবৃত্ত কথা হচ্ছে পূর্ণবৃত্তের হাফটাকে হচ্ছে অর্ধবৃত্ত। কিন্তু এখান থেকে আমাদের আরেকটু জানতে হবে, এই যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন আমরা একটা পূর্ণবৃত্ত অঙ্কন করেছি, তখন এই বিন্দুকে কেন্দ্র করে যে একটা বৃত্তচাপ, এই যে বৃত্তচাপ, সম্পূর্ণ বৃত্তের যে বৃত্তচাপের মোট দৈর্ঘ্য, বোঝা গেল, সম্পূর্ণ বৃত্তচাপের মোট যে দৈর্ঘ্য, সেই মোট দৈর্ঘ্যকে বলা হয় ওই বৃত্তের পরিধি বলা হবে। এটাকে বলা হবে পরিধি। ওকে, এটাকে বলা হচ্ছে পরিধি। এইবার এই বৃত্তের এটা হচ্ছে বাইরের অংশ, এটা হচ্ছে বাইরের অংশ বা বাইরের বৃত্ত, তাই না, এটা হচ্ছে বাইরের বৃত্ত। এখন এই বাইরের বৃত্ত আরেকটা, তাহলে আমাদের ভিতরের বৃত্ত অবশ্যই আছে। এইভাবে কিন্তু আরেকটা ভিতরে বৃত্ত আছে, এইভাবে খেয়াল করো। হ্যাঁ, এইভাবে কিন্তু ভিতরে আমাদের আরেকটি বৃত্ত আছে না। একটা বাইরের বৃত্ত হয়েছে আর একটা ভেতরের বৃত্ত হয়েছে। এখন এটা হচ্ছে ভেতরের বৃত্ত, অ্যাকচুয়ালি ভেতরের বৃত্ত। ভিতরের বৃত্ত। তাহলে এই যে বাইরের বৃত্ত এবং ভেতরের বৃত্ত মোট যে এরিয়া, এই মোট এরিয়াটাকে বলা হয় সেই বৃত্তের ক্ষেত্র। বোঝা গেছে। তাহলে এখান থেকে আমরা পরিধিও জানতে পারলাম এবং ক্ষেত্রটাও জানতে পারলাম, পূর্ণবৃত্ত জানলাম, অর্ধবৃত্ত জানলাম। এখন আসি আমরা বৃত্ত অংশটা কি করে হয়। বৃত্ত অংশটা কিভাবে হচ্ছে, কোন একটা বিন্দুকে যখন কেন্দ্র করে আমরা বৃত্তচাপ আঁকি, তাই না। এইভাবে যখন আমরা বৃত্তচাপ আঁকি, সাপোজ মনে করো এইভাবে একটা বৃত্তচাপ এঁকেছি, এটা মনে করো কেন্দ্র, এটা মনে করো কেন্দ্র, তাই না। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন আমরা বৃত্তচাপ আঁকি, তখন এই যে বৃত্ত, অর্ধবৃত্ত যে হলো, এই অর্ধবৃত্তের দুই প্রান্তে যে দুটো বিন্দু, সেই দুটো বিন্দু এবং অপর যে অর্ধবৃত্ত থাকবে, এইভাবে অপর যে অর্ধবৃত্তটা, অপর অর্ধবৃত্তের দুই প্রান্তের বিন্দু জানা, এই যে দুই প্রান্তের বিন্দু, তারা যেন একত্রে মিলিত হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। কি বললাম, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন আমরা অর্ধবৃত্ত অঙ্কন করি, তখন সেই অর্ধবৃত্তের ব্যাসের দুই প্রান্তের বা জ্যায়ের দুই প্রান্তের দুই বিন্দু এবং অপর যে অর্ধবৃত্ত অঙ্কন করব, সেই অর্ধবৃত্তেরও দুই প্রান্তের যে দুটো বিন্দু, এই দুই প্রান্তের দুটো বিন্দু কিন্তু আমাদের ব্যাস বা জ্যা কিন্তু সমান হতে হবে। যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে তখন কি হলো, এই পূর্ণবৃত্তটা দুটো খণ্ডে ভাগ হয়ে গেল। এই যে ভাগ হয়ে যাওয়ার যে ঘটনা, সেটাকেই বলা হচ্ছে বৃত্তাংশ বা সেগমেন্ট। এটাই হচ্ছে বৃত্তাংশ। বৃত্ত অংশটাকে আমরা পার্ট করে দিয়েছি, সেটাই হচ্ছে আমাদের সেগমেন্ট। বোঝা গেছে। এখন এই সেগমেন্টের দুটো পার্ট আছে, একটা হচ্ছে অধিবৃত্তাংশ, হচ্ছে মেজর সেগমেন্ট, আর একটা হচ্ছে উপবৃত্তাংশ বা মাইনর সেগমেন্ট, তাই না। এখন অধিবৃত্তাংশটা কি আর উপবৃত্তাংশটা কি, দেখো। অধিবৃত্তাংশ হলো, সাপোজ
এখান থেকে বোঝালে তোমরা ভালো বুঝবে না, আমি আরেকটু অন্যভাবে বোঝাই। মনে করো এই একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন এই বিন্দুকে কেন্দ্র করে যখন আমরা কিন্তু অর্ধবৃত্ত যখন আঁকবো তখন এইভাবে একটা সম্পূর্ণ হতে পারে। আরেকটা কিন্তু এইভাবে লিখে আমরা ছেড়ে দিতে পারি না, এইভাবে ছেড়ে দিতে পারি তো। দাঁড়াও একটু ভালো করে আঁকি। এইভাবে ধরো এখান থেকে আমরা এতটুকু এইভাবে ছেড়ে দিলাম দিয়েছি না? যখন ছেড়ে দিয়েছি তখন কি পরিস্থিতি এসে দাঁড়ালো, এ কিন্তু এখানে আর যুক্ত হতে পারেনি। একটু চিত্রটা ভালো হলো না, এইভাবে যদি করি এ কিন্তু এখানে আর যুক্ত হতে পারেনি, তাই না? পারেনি না? এতটুকু ছেড়ে দিয়েছে। তার মানে এখানে যদি আমরা একটা জিয়া অঙ্কন করতে পারি তো, তাহলে এখান থেকে যদি আর একটা আমরা টানি তাহলে এটা কি এইভাবে হতেই পারে। তাহলে এই যে একটা পূর্ণবৃত্ত কতভাবে ভাগ হতে পারে? এই একটা পার্টে ভাগ হতে পারে না? নিচে হতে পারতো এই পার্টটা। আর একটা সম্পূর্ণ কিন্তু এখান থেকে যদি ধরি, এটা এদিকে একটা নিলাম আমরা জিয়া, তাহলে এটা এই পার্টে কিন্তু ভাগ হয়েছে না? দুটো পার্টে ভাগ হয়েছে না এই বৃত্তটা? একটা ছোট অংশ, একটা বড় অংশ। এই যে পার্ট হওয়ার যে ঘটনা, এই ছোট অংশটাকে বলা হচ্ছে আমাদের উপবৃত্ত অংশ, যেটা হচ্ছে মাইনর সেগমেন্ট। আর বড় যে অংশটা, সেই অংশটাকে বলা হচ্ছে আমাদের অধিবৃত্ত অংশ বা মেজর সেগমেন্ট। বোঝা গেছে? এই হচ্ছে বৃত্ত অংশ এবং বৃত্ত অংশের পার্ট। এইবার আসবো আমরা কলা সেক্টর নিয়ে একটু আলোচনা করি। দেখো সেক্টরটা কি ইম্পর্টেন্স বিষয়, প্রত্যেকটা টপিক একটু তোমাদের বুঝতে হবে। এগুলো আমি একটু মুছি, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি সেক্টরটা কখন হয়। সেক্টর থেকে তোমাদের কিছু কোশ্চেন হয়, মাল্টিপল চয়েসের কিছু কোশ্চেন তোমরা পাবা এই সেক্টর থেকে। দেখো সেক্টর, সাপোজ একটা বৃত্ত আমরা আগে অঙ্কন করি। এটা হচ্ছে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা যদি একটা বৃত্ত এইভাবে যদি একটা অঙ্কন করি, তাই না? এইভাবে যদি একটা বৃত্ত অঙ্কন করি, তাই না? কেন্দ্রটা আমরা এখানে বৃত্ত অঙ্কন করলাম। এখন বৃত্ত অঙ্কন করার পরে এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে যদি আমরা দুটো রেডিয়াস টানি, কেন্দ্র থেকে এইভাবে যদি দুটো রেডিয়াস টানি, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, যার নাম দিলাম ও, এটা দাও এ আর এটা দাও বি। ওকে, তাহলে কেন্দ্র ও এবং দুটো ব্যাসার্ধ নিয়েছি, একটা এ ও, এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাসার্ধ আর, এটাও কিন্তু অ্যাকচুয়ালি আর। তার মানে একটি বৃত্তের যদি দুটো রেডিয়াস নেওয়া হয় এবং এই দুটো রেডিয়াস বা ব্যাসার্ধের মধ্যে যে বৃত্তচাপের যে ক্ষেত্রটা, এটা তো বৃত্তচাপ, এবি হচ্ছে বৃত্তচাপ, তাহলে এটা হচ্ছে আমাদের রেডিয়াস আর এটা হচ্ছে বৃত্তচাপ, তাই না? তাহলে কোনো বৃত্তের দুটো রেডিয়াস বা দুটো ব্যাসার্ধের এবং সেই বৃত্তের সেই রেডিয়াস দুটির মধ্যে যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের যে ক্ষেত্রটা, এই যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটাকে অ্যাকচুয়ালি বলা হবে আমাদের সেক্টর। এই যে ক্ষেত্র, এই ক্ষেত্রটাকে বলা হয় এই বৃত্তের সেক্টর বা বৃত্তকলা। বোঝা গেছে? তার মানে একটা বৃত্তকলা আঁকতে গেলে বা বৃত্তকলা হতে গেলে অবশ্যই সেই বৃত্তের দুটো রেডিয়াস থাকতে হবে এবং সেই রেডিয়াস দুটোর মধ্যে একটা চাপের সৃষ্টি হতে হবে। যদি চাপ সৃষ্টি না হয় তাহলে আমরা তাকে সেক্টর বলতে পারবো না। বোঝা গেছে? এখন এই সেক্টর বা বৃত্তকলা বা দু ধরনের, কি কি? একটা হচ্ছে বড় বৃত্তকলা মেজর সেক্টর, আর একটা ছোট বৃত্তকলা। তার মানে এখান থেকে তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে এই যে এতটুকুটাকে বলা হচ্ছে আমাদের ছোট বৃত্ত কলা। আর এই যে টোটালটুকু যে পড়ে আছে এখান থেকে শুরু করে এতটা, এই এতটুকুকে বলা হচ্ছে আমাদের বড় বৃত্ত কলা। বোঝা গেছে? তাহলে ছোট বৃত্ত কলা এবং বড় বৃত্ত কলা। অর্থাৎ আমাদের এখান থেকে আমরা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি সেক্টর কি
এবং কাইন্ড অফ সেক্টর। 2 1 is মেজর সেক্টর মিন্স বড় সেক্টরগুলো, অ্যান্ড 2 is মাইনর সেক্টর ছোট বৃত্তকলা। বোঝা গেছে? তাহলে বড় বৃত্তকলা ছোট বৃত্তকলা আমরা জানলাম। এইবার আসি আমরা এক কেন্দ্রীয় বৃত্ত, কনসেন্ট্রিক সার্কেল, তারপর আসবো সর্বসমবৃত্ত। ওকে, তাহলে এটা একটু মুছি আমরা, এটা একটু মুছি। দেখো মুছিয়ে এখন এটা একটু মুছে এখন আমরা আসি কি আসবো। দেখো এক কেন্দ্রীয় বৃত্ত খুব ইম্পর্টেন্স, একটু বোঝো। মনে করো এই একটা নির্দিষ্ট কেন্দ্র, কোন বৃত্তের একটি নির্দিষ্ট কেন্দ্র, এই নির্দিষ্ট কেন্দ্রকে ধরে যদি আমরা এইভাবে যদি একটা বৃত্ত অঙ্কন করি, ওকে, সেম ভাবে এই কেন্দ্রকে ধরেই যদি আমরা আবার আরেকটি বৃত্ত এইভাবে অঙ্কন করি, আরেকটি বৃত্ত যদি আমরা এইভাবে অঙ্কন করি, সেম ভাবে এই কেন্দ্রটিকে ধরেই যদি আমরা আরেকটি বৃত্ত এইভাবে যদি অঙ্কন করি, তাই না, আরেকটি বৃত্ত আমরা যদি এইভাবে অঙ্কন করি, এইভাবে হাজারো সার্কেল আমরা করতে পারি। তার মানে এক কেন্দ্রীয় বৃত্ত হলো আমরা যত ধরনের বৃত্তই আঁকি না কেন সেই বৃত্তের কেন্দ্র একটাই থাকতে হবে। ছোট বড় মাঝারি যাই আঁকি না কেন প্রত্যেকটা বৃত্তের কেন্দ্র আমাদের সেম। বাট কেন্দ্র সেম হলেও প্রত্যেকটা বৃত্তের কিন্তু রেডিয়াস আলাদা। কি করে দেখো, এই বৃত্তের ক্ষেত্রে যদি আমরা রেডিয়াস ধরি তাহলে এটা এতটুকু হবে, ওকে। এবার এই বৃত্তের ক্ষেত্রে যদি আমরা রেডিয়াস ধরি তাহলে এটা এতটুকু হবে, মানে টোটালটা। আবার এই বৃত্তের ক্ষেত্রে যদি আমরা রেডিয়াস ধরি, এই বৃত্তের ক্ষেত্রে বড়টার ক্ষেত্রে এই যে, তাহলে এইটা রেডিয়াস হবে, টোটালটা রেডিয়াস। এটা ও নাম দিলাম, এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। তার মানে সবচেয়ে ছোট বৃত্তের রেডিয়াস ও এ ইকুয়াল টু আর, তারপরেরটার ও বি ইকুয়াল টু আর, তারপরেরটা ও সি ইকুয়াল টু আর। আলাদা না? প্রত্যেকটা রেডিয়াসের দৈর্ঘ্য কিন্তু আলাদা। এখান থেকে কিন্তু বুঝতে হবে ছোটটার ছোট ব্যাসার্ধ, বড়টার বড় ব্যাসার্ধ, মাঝারিটার মাঝারি ব্যাসার্ধ। এটা কিন্তু একটু খেয়াল করতে হবে তোমাদের। তাহলে আমরা এখান থেকে এক কেন্দ্রীয় বৃত্ত জানলাম। এবার আসি সর্বসমবৃত্ত কি? মনে করো এখানে আমি দেখিয়ে দিই, কোন একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমরা যদি সমান সমান মাপের একটু মুছতে হবে, এখানে আটবে না, সমান সমান মাপের আমরা বৃত্ত অঙ্কন করি, সমান সমান মাপের এইভাবে যদি বৃত্ত অঙ্কন করি, এই একটা হলো, তারপরে এইভাবে আর একটা হলো, তাই না? তার মানে সর্বসমবৃত্ত তিনটা হচ্ছে আমাদের সর্বসমবৃত্ত, সমান সমান বৃত্ত। এবং এই বৃত্তের প্রত্যেকটা বৃত্তেরই কেন্দ্র সেম বা একই, এবং প্রত্যেকটা বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ সমান। এবং এখান থেকে আমাদের যে ব্যাস ছিল ডায়ামিটার সমান। যে বৃত্তের ব্যাসার্ধ এবং ডায়ামিটার, রেডিয়াস এবং ডায়ামিটার যদি সমান হয় এবং একটি নির্দিষ্ট বিন্দুতে যদি থাকে, তখন কি হবে? সেই ধরনের বৃত্তদের বলা হবে সর্বসমবৃত্ত। বোঝা গেছে? আশা করি বৃত্ত থেকে শুরু করে সর্বসমবৃত্ত পর্যন্ত কারো কোথাও সমস্যা নেই। এখন আসবো আমরা মেন যে টপিকস, এই অধ্যায়ের মেন টপিকস। এবার আসি আরেকটু পরিবৃত্ত, অন্তবৃত্ত, তারপর আসবো আমরা বহির্বৃত্ত। দেখো পরিবৃত্ত কি, আমি শুরুতেই কিন্তু বলেছিলাম যে বাহু ভেদে অথবা কোণ ভেদে ত্রিভুজ তিন ধরনের হয় না? তিন ধরনের হয়, এটা তোমরা সকলেই জানো। এখন এই ত্রিভুজের কথা এখানে অ্যাকচুয়ালি মেনশন করতে হবে। সাপোজ মনে করো কোন একটি ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ আমরা নিতে পারি, যে কোনো ত্রিভুজ মানে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ তলকে ত্রিভুজ বলা হচ্ছে। তাহলে এই যে ত্রিভুজের
ত্রিভুজের প্রত্যেকটি শীর্ষবিন্দু এইভাবে প্রত্যেকটি শীর্ষবিন্দু দিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করা হয়, এইভাবে শীর্ষবিন্দু দিয়ে যদি এইভাবে একটা বৃত্ত অঙ্কন করা হয়, তাহলে সেই ত্রিভুজের এটাকে বলা হবে পরিবৃত্ত। পরিবৃত্ত তাহলে সেই ত্রিভুজের হচ্ছে এই পরিবৃত্ত। তার মানে একটা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে গেলে অবশ্যই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে যেতে হবে, যদি না যায় তাহলে ভুল। বোঝা গেছে পরিবৃত্ত। এবার অন্তবৃত্তের ক্ষেত্রে অন্তবৃত্ত মানে অন্তর্গতার অর্থ হচ্ছে ভিতরে। তার মানে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টে বাহু এ বি সি, ত্রিভুজের 3টে বাহু আছে এ বি বি সি এসি, 3টে বাহু। এই 3টে বাহুকে সংস্পর্শ করে, 3টে বাহুকে সংস্পর্শ করে, এইভাবে সংস্পর্শ করে যদি ভিতরে একটা বৃত্ত অঙ্কন করা হয়, 3টে বাহু সংস্পর্শ হয়ে যায়, ফাঁকা থাকলে হবে না। 3টে বাহু সংস্পর্শ করে যদি একটি বৃত্ত অঙ্কন করা হয়, তখন বলা হবে সে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের একটি অন্তবৃত্ত। বোঝা গেছে? এই ত্রিভুজের মধ্যে একটি অন্তবৃত্ত অঙ্কন করা হয়েছে। শুধু এতটুকু তোমাদের এখান থেকে বেসিক মনে রাখতে হবে যে অন্তবৃত্তের ক্ষেত্রে ত্রিভুজের 3টে বাহুকে স্পর্শ করে একটা অন্তবৃত্ত অঙ্কন করা হয়, আর পরিবৃত্তের ক্ষেত্রে ত্রিভুজের 3টে শীর্ষকে স্পর্শ করে একটি বৃত্ত অঙ্কন করা হয়। বোঝা গেল? তাহলে অন্তবৃত্ত পরিবৃত্ত আমরা জানলাম। এবার আমরা বহিবৃত্ত। দেখো বহিবৃত্তটা কি, দুটো থেকে আলাদা। বহিবৃত্ত হচ্ছে সাপোজ যে কোনো ধরনের একটা ত্রিভুজ আমরা নিতে পারি আগে। বহিঃকতার অর্থ হচ্ছে বাইরে, বহিঃকতার অর্থ হলো বাইরে। তার মানে এই যে একটা ত্রিভুজ আমরা এইভাবে নিয়েছি, ওকে, এই ত্রিভুজের বাইরে যে কোনো দিকে আমরা ত্রিভুজ আঁকাতে পারি। তার মানে কি, এখানে আমরা একটা ত্রিভুজ এইভাবে আঁকাতে পারি, ওকে, এখানে আমরা একটা এইভাবে ত্রিভুজ আঁকাতে পারি, আর এখানে একটা আমরা ত্রিভুজ এইভাবে আঁকাতে পারি। বহির কথার অর্থ হচ্ছে বাইরে, ত্রিভুজের বাইরে আমরা ত্রিভুজ আঁকাবো, একটা বৃত্ত আঁকাবো। কখন আঁকাবো? এই যে ত্রিভুজ এ বি সি, আমরা একটা নাম দিয়ে দিই এ বি সি, একটা ত্রিভুজ। এই ত্রিভুজের 3 সাইডে আমরা 3টা বৃত্ত অঙ্কন করতে পারি, এবং যে দিকে আমরা অঙ্কন করব, যে বাহুর ক্ষেত্রে অঙ্কন করব, সেই বাহুর সঙ্গে স্পর্শ করে যে ত্রিভুজটা অঙ্কন করা হবে, যে বাহুকে স্পর্শ করে ত্রিভুজ অঙ্কন করা হবে। এবং এবং এইখানে আরেকটু আমি বুঝিয়ে দিই। এই যে মনে করো এটা ছিল এ, এটা ছিল বি, আর এটা ছিল সি। সাপোজ আমি এসি বাহুটাকে ধরি। এসি বাহুকে সংস্পর্শ করে যখন আমরা একটা ত্রিভুজ একটা বৃত্ত যখন অঙ্কন করব, তখন কি করতে হবে? অপর যে বাহু দুটো আছে, আমরা এসি কে স্পর্শ করে করব, তাহলে অপর যে বাহুটা আছে, একটা এবি আর একটা বিসি, তখন কি হবে? এই দুটো বাহুকে আমাদের বর্ধিত করতে হবে। এই দুটো বাহুকে আমাদের একটা রশ্মি হিসাবে বর্ধিত করতে হবে, যেন এই বর্ধিত অংশের সাথে এই বৃত্তটা এইভাবে স্পর্শ হয়ে থাকে। মানে এই 3টে বাহু থেকে যেন এইভাবে স্পর্শ হয়ে থাকে। যে বাহুর সাপেক্ষে আমরা করব, সেই বাহুর সাথে স্পর্শ তো থাকবে, প্লাস অপর যে দুটো বাহু থাকবে, সেই বাহু দুটো থেকে আমরা দুটো রশ্মি বাড়িয়ে দেবো। তার মানে এই বাহুটাকে বাড়িয়ে এটা বিসি, তাহলে এটা ডি ধরো, এটা ই ধরো। তার মানে বিসি কে বিডি পর্যন্ত বাড়ানো হয়েছে, আর এবি কে বি পর্যন্ত বাড়ানো হয়েছে। এই যে রশ্মি আকারে বাড়ানো হলো, এই দুটো যেন এই বৃত্তকে স্পর্শ করে থাকে। যদি এরকম ঘটনা ঘটে, দেন তখন আমরা বলতে পারি এটি একটি বহির্বৃত্ত। তাহলে আশা করি তোমাদের এই যে এক্সারসাইজ 3-এ বৃত্ত সম্পর্কিত যত টপিক ছিল, প্রত্যেকটি টপিক তোমরা বুঝতে পেরেছ। তোমরা প্রত্যেকটি বিষয় একটু নোট করো এবং এই বিষয়গুলো একটু চর্চা করার চেষ্টা করো। আমি পরবর্তী পার্টে আসবো তোমাদের উপপাদ্য নিয়ে। উপপাদ্য করার আগে যে টপিকগুলো তোমাদের দরকার ছিল, আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট, তোমরা একটু মনোযোগ দিয়ে এই টপিকগুলো পড়ো। একটা ভিডিও বা একটা ক্লাস করাতে কিন্তু বহুত কষ্ট হয়। আমি চাই যেন
আমার নিজের যতটা কষ্ট হোক সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যতটুকু বুঝাতে পেরেছি, তোমরা জানি না কতটুকু বুঝতে পেরেছো। তোমরা বুঝে যদি বিষয়গুলোকে একটু এক্সপ্লেইন করতে পারো, তাতেই আমি সাকসেস। এর থেকে বেশি কিছু তোমাদের কাছে আমি চাই না। যাই হোক, তাহলে আবার দেখা করবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।